আপনারা শুনছেন কাহিনী। আমাদের আজকের গল্পটি হলো কাকাবাবু হেরে গেলেন। এটি প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু সমগ্রহের ৩য় খণ্ড থেকে সংগৃহীত। এটি সংক্ষিপ্ত সারণের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো। তাহলে শুরু করা যায়। গাড়ির দরজাটা বন্ধ হওয়ার পর কাকাবাবু জানলার কাচটি খুলে একবার ওপরের দিকে তাকালেন। দোতলার বারান্দায় সন্তু দাঁড়িয়ে আছে। মন খারাপের ভাবটা সে কিছুতেই লুকোতে পারছে না। কাকাবাবু বাইরে যাচ্ছেন, কিন্তু এবার সে সঙ্গে যেতে পারছে না। কিছুতেই তা সম্ভব নয়। পরশু থেকে তার যে পরীক্ষা, তিনি বলেছেন এবারে কোনো রহস্য বা অ্যাডভেঞ্চারের কোনো ব্যাপার নেই, শুধুই বিমানদের সঙ্গে বেড়াতে যাচ্ছে। বড়জোর হয়তো দিন 7 থাকবেন। কাকাবাবু ওপরের দিকে তাকিয়ে হাতটা নাড়লে। সন্তুও হাত নাড়ল বটে, তবে তার মুখে কোনো হাসি নেই। তিনি বসেছেন ড্রাইভারের সিটের পাশে, আর পিছনে বিমান ও তার স্ত্রী দীপা। কিছুক্ষণ পরে দীপা বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করে গেলে হতো না? সন্তুরও পরীক্ষা শেষ হয়ে যেত। আসলে সন্তু থাকলে বেশি মজা হয় আর কি। বিমান বলল, দেরি করবার উপায় নেই, সামনের সোমবার থেকে বাড়িটা ভাঙতে শুরু করবে। অত পুরনো বাড়ি ভাঙবার সময় আবার সাপটাপ বেরোবে না তো? এই কথা শুনে বিমান বেশ গম্ভীর মুখ করে বলে ওঠে, বলা যায় না। শুনেছি একতলার ঘরগুলোয় বহুদিন বন্ধ আছে, সেখান থেকে অজগর কিংবা পাইথন বেরোতেই পারে। আর তহবিলের দিকে ভূতপেতনি তো আছেই, সে বেচারারা কোথায় যাবে কে জানে। আমি সোমবার আগেই বেরিয়ে যাব। বাড়ি ভাঙা ঠাঙা আমি দেখতে পারবো না বাবা। গাড়িটা গিয়ে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির কাছে থামলো। বিমান ড্রাইভারকে বলে 2বার হর্ন দিতে। এখান থেকেই নাকি আর একজন ব্যক্তি উঠবে, নাম অসিদ্ধর। বিমানের এক বন্ধুর সূত্রে তার সঙ্গে আলাপ। বেশিরভাগ সময় তিনি থাকেন ইংল্যান্ড এবং আমেরিকাতে। পুরনো দামি জিনিসপত্র কেনা বেচা করে থাকেছে। ইংরাজিতে যাকে কিনা বলে ওই অ্যান্টিক আর কি। অসিদ্ধর গাড়ির হর্ন শুনে নেমে আসে। খয়েরি স্যুট পরা, বেশ ফিটফাট চেহারার লোক তিনি। চোখে সানগ্লাস, সঙ্গে একটা বড় মতো ব্যাগ আর ক্যামেরা। বিমান কাকাবাবুর সঙ্গে তার আলাপ জমাতে বলে ওঠে, অসিত বাবু, ইনি হচ্ছেন খুব বিখ্যাত লোক, মিস্টার রাজা রায় চৌধুরী। আমরা এনাকে কাকাবাবু বলি। মুখ দেখে বোঝাই গেল যে অসিদ্ধর কোনোদিনও কাকাবাবুর নামটাই শোনেনি। তাই একটু সাহেবী কায়দায় বলে ওঠে, গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার বিমান। আচ্ছা, তোমাদের ওই বাড়িটা ঠিক কতদিনের পুরানো? ওটা ওদের নিজেদের বাড়ি নয়, মামার বাড়ি। ওর একমাত্র মামা, তিনি গত হয়েছেন। তার ছেলেপুলে ছিল না, তিনি মারা যাওয়াতে এরা 3 ভাই সম্পত্তিটা পেয়েছে। প্রায় ফাঁকতালি পেয়ে গেছি আর কি। আসলে আমার বড় মামা ভারী কিপটে মানুষ ছিলেন কি না। অত বড় বাড়িতে উনি একাই থাকতেন, সবার সাথে ঠিক কথাটাও বলতেন না। সেই মামাই 84 বছর বয়সে মারা গেলেন। আরও বাড়ি ও তো আমরা স্বপ্নেও ভাবিনি পাবো। মামার মৃত্যুর পর জানা গেল মামার কোনো উইল করেনি, তাই উকিলবাবু আমাদের 3 ভাইকে ডেকে সম্পত্তি দিয়ে দিল। তবে হ্যাঁ, বাড়ি ঠিক কতদিনের পুরনো তা বলা কঠিন। তাও 200 বছর তো বটেই। শুনেছি আমাদের মামা কোনো এক পূর্বপুরুষের নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে জায়গা পেয়ে এই বাড়িটি বানিয়েছিলেন। আলীবর্দী তাহলে তো অনেক পুরানো, কারণ উনি তো মারা গেছেন 1756 সালে। তার মানে পলাশির যুদ্ধের আগের? তা তো বটেই। আলীবর্দীর নাতি সিরাজউদ্দৌলা নবাবি করেছিলেন মাত্র 14 মাস। কাকাবাবুর স্মরণ শক্তি দেখে অসিদ্ধ শেষে থাকতে না পেরে বলেই ফেললো, আপনার তো দেখছি তুখোর স্মরণ শক্তি মশাই। বেশ ইতিহাসের সাল তারিখগুলো পটপট করে বলে দিচ্ছেন। আসলে তা নয়, সন্তু আমার থেকেও ভালো বলে। ওর থেকে শুনে শুনেই ওই মুখস্থ হয়ে গেছে। আর তা অত পুরনো বাড়ি ভেঙে ফেলবেন? ইউরোপে এসব বাড়িকে খুবই যত্ন সহকারে রাখা হয়। অত বড় বাড়ি ঠিকঠাক রাখার সাধ্যে আমাদের বাপু নেই। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। গাড়িটা একটা বাঁক নিতেই বিশাল এক প্রাসাদ, একটা ম্লান আলো যেন এই রাজকীয় রহস্যময় প্রাসাদকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। সময়টা ঠিক যেন থমকে গেছে। এমন অবস্থায় কাকাবাবুই নিস্তব্ধতা ভেঙে বলে ওঠে, এত বড় বাড়ি, এ তো আমার ধারণার বাইরে। সত্যি অসাধারণ। বাড়ি না, এ তো ক্যাসেল। এরম গর্জিয়াস জিনিস আপনারা ভেঙে ফেলছেন, ভারী অন্যায় কাজ। কিছু করার নেই অসিত বাবু, এমনি অর্ধেক ভেঙে পড়েছে। ধ্যার বাবা, তখন থেকে সুন্দর সুন্দর বলে যাচ্ছেন। এরকম মাঠের মধ্যেকার জঙ্গল মার্কা বাড়ি কেউ রাখে নাকি? আর আমরাও তো কেউ এখানে এসে থাকতে যাচ্ছি না। আর ওর 3 ভাই,
তারাও তো বিলেতে পড়ে আছে, কেউ দায়িত্ব নিতে চাইছে না। তো এই বাড়িটা রেখে কি হবে শুনি? বিক্রি করে দেওয়াই ভালো না? স্ত্রীর ওরম রাগান্বিত আর বিরক্তিকর হাবভাব দেখে বিমান আগামী কালবৈশাখীর আন্দাজটা বেশ ভালোই করতে পেরেছিল। তাই কথা ঘোরানোর জন্য বলে ফেলে, বলি আজ সন্ধেবেলা চায়ের সাথে ভূতের গল্পটা কিন্তু বেশ জমবে। এই একদম ভূতের কথা বলবে না বলে দিলাম। দূর বাবা, ভালো লাগে না। তা আপনি ভূতে ভয় পান নাকি? আমি তো আবার এক চমৎকার ক্যামেরা এনেছি ভূতের ছবি তুলবো বলে। না, দীপা মোটেই বিশ্বাস করে না, খালি ভূতের নাম শুনে ঠকঠক করে কাঁপে। গাড়ির শব্দ শুনে ততক্ষণে বেরিয়ে এসেছে দুজন লোক, একজন 25-এর আর একজন বৃদ্ধ যার নাম রঘু। বিমান বৃদ্ধটিকে উদ্দেশ্য করে বলে, রঘুদা, মালপত্রগুলো নামিয়ে নাও আর শিগগিরই চায়ের জল চাপাতে বলো। চা, দুধ, চিনি আমি সঙ্গেই এনেছি। আচ্ছা, ঘরগুলো কোন দিকে? হ্যাঁ, আসুন আগে আমাদের ঘরগুলো দেখে নিই। সামনেই এক বিরাট সিংহ দরজা, দুপাশে দুটো সিংহ আছে ঠিকই, তবে তা একেবারে ভাঙা। লোহার গেটটা কিন্তু অটুট আছে। ভিতরে নিশ্চয়ই কোনো একখানি বাগান ছিল, যা এখন জঙ্গলে রূপান্তর হয়েছে। তারপর ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি উঠে গেছে, ঠিক মুর্শিদাবাদের নবাব প্যালেসের মতো। এটা একতলা, তলার ঘরগুলো ব্যবহার করা যায় না, আবর্জনায় ভর্তি। দোতলার 4-5খানা ঘর তাও ঠিকঠাক আছে। বেশ বড় জায়গা দেখছি। হ্যাঁ, তবে আমাদের ঘরগুলো সব পাশাপাশি হবে না, এদিকে দুটো আছে আর ওদিকে আরেকটা। অসিত বেশ ব্যাকুল হয়ে দূরের ঘরটা নেয় এবং এই দিকটায় থাকতে দেয় বিমানদের এবং কাকাবাবুকে। ঠিক আছে, কাকাবাবু পাশে থাকলে দীপাও ভূতের ভয় কম পাবে। বিমান একটা ঘরের তালা খুলে সুইচ টিপে আলো জ্বালালো। বাহ, ইলেকট্রিসিটি তো আছে দেখছি, তাহলেই তো অনেকটা রহস্য সমাধান হয়ে গেল এখানে। ইলেকট্রিসিটি না থাকলে কি আমি আসতাম নাকি? রাতের বেলা আলোর চেয়ে ফ্যানটা বেশি দরকার। ফ্যান না চললে তো আমি আবার ঘুমাতেও পারি না। ঘরটায় আসবাবপত্র বলতে বিশেষ কিছু নেই। একটা মাঝারি ধরনের খাট, দেওয়াল আলমারি, একটা শ্বেত পাথরের টেবিল আর কয়েকটা চেয়ার, আর 5টা সাধারণ ঘরের সমান। অসিত চেয়ারগুলো একবার হাত বুলিয়ে বলল, এগুলো তেমন পুরনো নয়। পুরনো যা কিছু ছিল সবই প্রায় নষ্ট হয়ে গেছে, আর ভালো যা কিছু বড় মামা আগেই তা বিক্রি করে দিয়েছেন। জমিদারি তো কিছুই ছিল না, আর অন্য আয়ের উপায়ও ছিল না। তাই বড় মামা এখানে জিনিস বিক্রি করেই খরচা চালাত। আর বড় মামা মারা যাওয়ার সাথে সাথে আর ওই বংশ শেষ হয়ে গেল। রাও বংশ? হ্যাঁ, আমার মামারা অবাঙালি ছিলেন এককালে, নবাবী আমলে বাংলাদেশ থেকে এসে সেটেল হয়েছিলেন আর কি। আচ্ছা, এসব বাড়িতে অনেক সময় সুড়ঙ্গ আর গুপ্তধন থাকে, আপনারা খোঁজ পাননি? সেগুড়ে বালি, এইসব কথা আমার ভাইদের মাথায় এসেছিল। বাড়ি পাওয়ার পর সব কিছু খুঁড়ে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও তার চিহ্নটুকুও নেই। আমার মা তো এই বাড়িতেই জন্মেছে, এসব কিছু থাকলে মা আগেই জানাতো। ডাইনিংয়ে গিয়ে চা পর্বের পর সকলে বারান্দার একটা প্রান্তে আসে। সেখানে একটা সিঁড়িও আছে, যেটা ছাদে উঠে যায়। আমার ছোট মামা এখান থেকে পড়েই মারা গেছিলেন। পড়ে যাননি মোটেও, বলো ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। এখান থেকে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, যদি ঠেলে না ফেলে। আচ্ছা, আপনার মামা কবে মারা গিয়েছিলেন? প্রায় 20 বছর। ও সে অনেক পুরানো এক বিষয়, এখন আর ভেবে কাজ নেই। আর তাছাড়াও সে রহস্যের সমাধান এখন আর করা সম্ভব নয়। আচ্ছা, এই সিঁড়িটা ছাদে যায়? আগে হ্যাঁ, ওখানে একটা ঘরও আছে, আমাদের খ্রিস্টান দাদুর ঘর, তবে সেখানে এখন যাওয়া যাবে না, কাল সকাল হলে যাওয়া হবে। এরমি কথার মধ্যে হঠাৎই পাশের খালি ঘরটা থেকে একটা অদ্ভুত আওয়াজ হলো। কে ওখানে? তুমি যাবে না, তুমি যেও না ওখানে, তুমি যাবে না। অসিত, তুমি বরং টর্চটা ধরো, ওদিকে কে যেন দাঁড়িয়ে আছে, তার চোখটা দেখো জল জল করছে। বাবা গো, ভূত! অসিত টর্চটা ফেলে দিয়ে ক্যামেরাটা বের করতে লাগলো। ওইদিকে কাকাবাবু রিভলভারে হাত দিয়েছেন, কিন্তু রিভলভারটা বের করেননি। ছায়ামূর্তি তেড়ে এলো তাদের দিকে। বিমান আর দীপাকে এক ধাক্কা মেরে দিল, দিয়ে সোজা চলে গেল নিচের সিঁড়ির দিকে। যা, ভূতটা চলে গেল। ওটা ভূত নয়, মানুষই ছিল। ওই দেখুন বিছানা পাতা, আর বিছানা পেতে মানুষ ঘুমোয়। ভূত ঘুমোয় বলে তো আমি শুনিনি। বিমানের তো এদিকে বেশ মেজাজ চড়েছে। রঘুদা, ভানু, শিগগিরই এসো। 2-3 বার ডাকতেই প্রায় দৌড়তে দৌড়তে দুজন এসে উপস্থিত হয়। হ্যাঁ হ্যাঁ, বলুন। এখানে কে থাকে? কে থাকে এখানে? ওই না তো বাবু। কেউ না বললেই হলো, এখানে বিছানা পাতা কেন? তাহলে বোধ হয় বাবু ওই দিনু পাগলটা। বৃষ্টি বাদলার দিনেও তো অনেক বাইরের লোকজনও আসে। সিঁড়ির দরজাটা তোমরা বন্ধ করে রাখতে পারো না? আসলে সিঁড়ির দরজাটা ভাঙা,
তালা লাগানো যায় না। যেমন করে হোক ওটা আটকাবার ব্যবস্থা করো। এদিকের কয়েকটা ঘরে ইলেকট্রিসিটি থাকলেও তা পরে নিভে গেল একটু বাদে। আসলে গ্রামের দিকে লোডশেডিং হয় শহরের চেয়ে অনেকটা বেশি। বিমান, তুমি বললে ছাদের ঘরে খ্রিস্টান দাদু থাকতেন, তা উনি কি সত্যি খ্রিস্টান ছিলেন? হ্যাঁ, উনি আমার মায়ের দুঃসম্পর্কের কাকা। এ বাড়িতেই থাকতেন। শুনেছি অনেক পড়াশোনা করেছেন। এখানে কাছাকাছি একটা চার্চ আছে, ওখানে উনি দীক্ষা নিয়েছিলেন। আগে ওনার নাম ছিল ধর্মনারায়ণ রাও। দীক্ষা নেওয়ার পর ওনার নাম হয় গেগারি রাও। এই ব্যাপার। তবে তা নিয়ে গোলমাল নিশ্চয়ই হয়েছিল আশা করি। তা তো হবেই, আগেকার দিনের ব্যাপার তো, ধর্ম বদলের ব্যাপারটা কেউ নিতে পারেনি। তাই বাড়ির কর্তা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তখন খ্রিস্টান দাদুও নিরুদ্দেশে চলে যান। তার কোনো খবরও পাওয়া যায়নি, কোনো চাকরি বাকরিও করেনি কখনো, তাই ইনকাম করাও শেখেনি। তারপর একসময় আমার দাদু গোয়ার পাঞ্জিমে গেছিলেন। যে হোটেলটায় উঠেছিলেন তার মালিক আগে থেকেই দাদুকে চিনতেন। সেখানে তিনি জানেন খ্রিস্টান দাদু খুবই অসুস্থ, বিনা চিকিৎসাতে আর না খেতে পেরে প্রায় মারা যাওয়ার উপক্রম। উনি আবার গোয়া চলে গেছিলেন? হ্যাঁ, তিনি অভিমানের বসে গোয়ার এক চার্চে গিয়ে আশ্রয় নেন। ওখানে এক পর্তুগিজ পাদ্রির সঙ্গে তিনি থাকতেন। পাদ্রি তাকে খুব স্নেহও করতেন। তারপর কি একটা গন্ডগোলের কারণে পাদ্রি চার্চ ছেড়ে দেন, আর সঙ্গে দাদুও। কিছু সময়ের পর পাদ্রি মারা গেলে পর খ্রিস্টান দাদুও একা হয়ে পড়েন। দাদু সেখানে পৌঁছালেন, দেখেন খ্রিস্টান দাদু তখন বদ্ধ উন্মাদ। তাই শেষে বাধ্য হয়ে তাকে আর তার সকল সরঞ্জামকে নিয়ে আসেন। হোটেল ম্যানেজারের এক কথায় তোমার দাদু খ্রিস্টান দাদুর কাছে চলে গেলেন? না, সে তো আমার দিদার জোড়াজুড়িতে দাদু আর না করতে পারেননি। আসলে আমার দিদা খুবই দয়ালু মানুষ ছিলেন কিনা, ওই ছাদের ঘরে খ্রিস্টান দাদুর সব সরঞ্জাম রাখা, ওনার জন্য আলাদা করে ওই ঘরটা বানানো হয়েছিল। তিনি কারোর সাথেই মিশতেন না, ওই ওপর থেকে নিচেও নামতেন না। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, তবে তাতে লাভ হয়নি। সরঞ্জাম? কি সরঞ্জাম? ওসব পাগলের সরঞ্জাম, বুঝলেন? কোথাকার নুড়ি, পাথর, পুঁতির মালা, ছেঁড়া বইপত্র সব ওখানে থাকবে। পাগল না সে, একেবারে শিক্ষিত পাগল। পাগল অবস্থাতেও চেয়েছে ইংরেজি কবিতা বলতেন আর বাইবেলের শ্লোক বলতেন। আচ্ছা, ওই নুড়ি, পাথর, পুঁতির মধ্যে তো দামি জিনিস থাকতেই পারে, একবার গিয়ে দেখলে হয় না? অনেক খোঁজা হয়েছে, কিচ্ছু নেই। তাও যখন বলছেন তখন বরং কাল সকালেই যাওয়া হোক। আচ্ছা, পাগলা দাদু মারা গেলেন কিভাবে? এখানে আসার 11 বছর পর উনি মারা যান। কাজের লোকরাই খেতে দিত পাগলা দাদুকে। ঘরের বাইরে খাবার রেখে আসতো, আর তার খিদে পেলে সে নিজেই নিয়ে খেয়ে নিত। কেউ তার ধারে কাছে যেত না, গেলেই মার থাকতো কপালে। তো ওরকমই একদিন খাবার রেখে আসা হয় তার ঘরের সামনে। সেই খাবার পরপর 2 দিন পড়েছিল। কেউ তাকে দেখেও নি, খোঁজও নেয়নি। 3 দিনের মাথায় ঘর থেকে বিচ্ছিরি গন্ধ পেয়ে দরজা ভাঙা হয়, আর দেখা যায় 3 দিন ধরে পাগলা দাদু মরে পড়ে আছে। এই বিষয়টাকে ঘিরেই তারপর নানান ভূতের গল্প সবার মধ্যে রটে যায়। রাতের খাবারের পর যে যার নিজের ঘরে চলে আসে। প্রায় ঘন্টা 2 পার। সকলেই তখন ঘুমের দেশে, একমাত্র কাকাবাবু বাদে। কাকাবাবুর নতুন জায়গায় ঘুমটা ঠিক আসে না। এরামের সময় হঠাৎ এক শব্দ পান তিনি, যেন কেউ হাঁটছে ছাদে। কিছুক্ষণ পর বুঝতে পারেন কেউ যেন লোহার শিকল ধরে টানাটানি করছে। কিছুক্ষণ পর আবার সেই শব্দটাও বদলে যায়। এবার যেন মনে হচ্ছে কেউ কিছু একটা ভাঙার চেষ্টা করছে। কাকাবাবু তার কৌতূহল দমন করতে পারেন না, ছাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বিমানরাও এদিকে উঠে পড়েছে। বিমানও কাকাবাবুর সাথে যেতে চাইলে দীপা তাকে আটকে দেয়। ওদিকে কাকাবাবুও ছাদে গিয়ে দেখেন কেউ কোথাও নেই, শুধু পাগলা দাদুর ঘরের সামনে জুতোর ছাপ রয়েছে। সকালবেলা চা পর্বের পর সকলে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবশ্য এই সিদ্ধান্ত অসিতই নেয়, তার উৎসাহ যেন বড্ড বেশি। অসিতবাবু জানেন কাল রাতে বাড়িতে চোর এসেছিল? কাকাবাবু তো তার পায়ের ছাপও পেয়েছেন। হ্যাঁ, কাল চোর এসেছিল আপনারা সবাই জানেন, অথচ আমি জানি না। আমি গিয়েছিলাম আপনাকে ডাকবো বলে, গিয়ে দেখি আপনি ঘুমোচ্ছেন আর আপনার ঘর বেজায় বন্ধ, তাই আর তুলিনি। আপনি একাই গিয়েছিলেন? হ্যাঁ, ওই আর কি। তা আপনি যে অ্যান্টিকের ব্যবসা করেন, কলকাতায় কোনো দোকান আছে আপনার? না না, আমি লন্ডন, অস্ট্রেলিয়ার ডিলারদের সাথে পার্টনারশিপে থাকি আর কি। দোকানটা ঠিক আমার পোষায় না। অনেকগুলো চাবির মধ্যে দেখে অবশেষে ঠিকঠাক চাবি খুঁজে ছাদের ঘরের তালাটা খোলা হলো। তবে এর মধ্যে সবাই যা লক্ষ্য করেনি তা কিন্তু কাকাবাবু লক্ষ্য করেছেন।
তালাটায় ইটের গুঁড়ো লেগে আছে, অর্থাৎ যে এসেছিল কাল রাতে সে ইট দিয়েও এটা ভাঙার চেষ্টা করেছে। দীপা এবং অসিত ঘরের মধ্যে ঢোকে, আর কাকাবাবু ঢুকতে যাওয়ার সময় রঘুদা এসে খবর দেয়, ব্রজেন হালদার এসেছেন বাবু। ও, তাকে এখানে নিয়ে এসো। কি হলো বিমান? ব্রজেন হলো গিয়ে আমার ছোটবেলার বন্ধু, এখানের ইংলিশ মাস্টার, আপনার সাথে দেখা করতে চায়। ব্রজেনের সঙ্গে কাকাবাবু আর বিমানের বেশ কিছুক্ষণ বাক্যালাপ চলল। ব্রজেন চলে যাওয়ার পর কাকাবাবু আর বিমান ঘরের ভিতরে আসে। শ্বেত পাথরের ঘরটা একেবারে বেশ বড়। ততক্ষণে অবশ্য অসিত ঘরটার পুরোটাই চিরুনি তল্লাশি করে ফেলেছে। অসিত, দীপা, দামি কিছু পেলে? না, সবই ফালতু জিনিস, ছেঁড়া বইপত্তর আর ঝিনুক মালার পুঁতি, এই আর কি। তবে এই শ্বেত পাথরগুলোর কিন্তু বেশ দাম হতে পারে বলে মনে হচ্ছে। এরামি সময়ে হঠাৎ অসিত খুব চিৎকার করে বলে ওঠে, কাকাবাবু, ওখানে বন্ধ জানলার দিকে ওটা কি চকচক করছে? ঠিক বলেছো, আমি দেখছি, দাঁড়াও। কাকাবাবু তাড়াতাড়ি করে ক্রাচটা বগলে নিয়ে 2 পা এগোলেন। 3 পায়ের বেলা ক্রাচটা একটা পাথরের ওপর ফেলতেই সেখানেই ঘটে যায় বড় বিপদ। হঠাৎ সেটা নড়বড় করে ওঠে আর সম্পূর্ণ উল্টে যায়। তারপর কাকাবাবুও তার তাল সামলাতে না পেরে পড়ে যান। দেওয়ালে মাথাটা ঠুকে যায় এবং ফেটেও যায়, গলগল করে রক্ত বেরোয়। কই গো, নাও তোমার চাটা ধরো। এটাই তো সকাল থেকে খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই তো। কি গো, একবার কাকাবাবুর ঘরটা দেখে এসো না, বড় চিন্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। দীপা ঘরে ঢুকতেই দেখে কাকাবাবুর জ্ঞান ফিরে গেছে। আর শুধু জ্ঞানটাই না, সেই সঙ্গে উনি বিছানা থেকে ওঠার চেষ্টা পর্যন্ত করছেন। এ কি, আপনি কি কাণ্ড করছেন? দীপা, আমার মাথাটা বড্ড ভারী লাগছে, আর পায়ে এত ব্যথা কেন আমার? আপনার তো মাথা ফেটে গেছিল, 3টে সেলাই পড়েছে, আর আপনার পায়ের বুড়ো আঙুলের নখটাও অর্ধেকটা উড়ে গেছে। তাই বলো, আমি তো ভেবেছিলাম পাটাই বুঝি ভেঙে গেল আমার। এটাই বা কম কি হয়েছে? কাকাবাবু, আপনার জ্ঞান এসছে? আচ্ছা, আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? কাল থেকে অজ্ঞান ছিলেন আপনি। ওই চকচকে জিনিসটা কি ছিল ওটা আসলে? ও, ওটা তো একটা প্রিজমের টুকরো ছিল, যেখানে আলো পড়ে ওটা চকচক করছিল। দিনটাই ওয়েস্ট গেল তবে। আচ্ছা, অসিত কোথায়? অসিত আপনার কাছে ক্ষমা চেয়েছে, ওনার কিছু জরুরি দরকার ছিল, তাই কলকাতা ফেরত গেছে আজ ভোরেই। কি, এটা একটু অদ্ভুত বিষয় নয় কি বিমান? না কাকাবাবু, ওনার সত্যিই কাজ পড়ে গেছিল। আচ্ছা, ওই ছাদের ঘর থেকে কিছু পেলো অসিত? তেমন কিছু না, তবে একতলার ঘর থেকে ক্যামেরা পেয়েছে ভাঙা, এইসব টুকটাক মিলিয়ে যা হয় আর কি। আর ছাদের ঘরে 4টা পায়া ছিল খাটের, ওটার কিছু দাম পাওয়া যাবে বললো, তবে অসিত খাটের ডিলিং করে না, তাই নেয়নি। কাকাবাবু বারণ না শুনেই একটু পরে বিমানের হাওয়াই চটিটা পরে ঘর থেকে বেরিয়ে পড়লেন। বিমান আর দীপাকে নিয়ে ছাদের ঘরে যান, আর জহুরির চোখ দিয়ে আবারও সব কিছুকে যাচাই করে নেন। খালি ছেঁড়া বইপত্তর, বাইবেল আর ঝিনুক ছাড়া কিছুই পেলেন না। সত্যি কিছুই নেই, পুরো দিনটাই ওয়েস্ট গেল। তবে বিমান, অসিত যেগুলো নিয়ে গেছে সেগুলো কি সে আমায় একবার দেখতে দেবে? অবশ্যই কাকাবাবু, আপনি গেলেই দেখতে দেবে। কাকাবাবু, ছোটবেলায় দেখেছিলাম আমার দাদু, মানে পাগলা দাদু, তার গলায় একটা সোনার ক্রস ছিল, তবে তিনি মারা যাওয়ার পর সেটা কোথায় গেল জানি না। নিচে নেমে সকলে দেখে ডাক্তারবাবু এসেছেন কাকাবাবুর চেকআপের জন্য। মাথার ব্যান্ডেজটা আর পায়ের ব্যান্ডেজটা খুলে একবার ভালো করে দেখে দিলেন, তারপর আবার নতুন একটা ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। যাক বাবা, সমস্ত ঝামেলা মিটে গেছে। আর এখন যখন সব ঝামেলা মিটেই গেল, তাহলে এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ অবশ্যই, এমনিও কাল থেকে বাড়ি ভাঙা হবে। আচ্ছা, আপনি নবাব সিরাজউদ্দৌলার দেওয়া চুরির মালাটা পেয়েছেন? নবাব সিরাজউদ্দৌলার দেওয়া চুরির মালা সে কোথায় পাবো, সেসব তো নেই। কি যে বলেন, নবাব সিরাজউদ্দৌলার দেওয়া চুনির মালা এই বাড়িতেই ছিল, যা আপনার খ্রিশ্চান দাদু চুরি করে নিয়ে গোহা পালিয়ে গিয়েছিলেন। না, এরম কিছু উনি নিয়ে পালাননি, আর এসব কিছু বাড়িতে ছিল না। তাহলে কান্নার রক্ত যাত্রাটা? কি যাত্রা? ওই যাত্রায় বলা হয় আপনার পূর্বপুরুষকে এই মালা উপহার দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা, আর সিরাজকে যেদিন মেরে ফেলা হচ্ছিল মুর্শিদাবাদে, সেই দিন এই বাড়িতেও এই মালা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল। কাকাবাবুর মুখেও এসব শুনে হাসি ফুটে ওঠে। রক্তটা না হয় বুঝলাম গাঁজাগুড়ি, তা বলে সবটা গাঁজাগুড়ি কে জানে। যাই হোক, এবার আমি আসি। গাঁজাগুড়ি গল্প কাকে বলে আবার? ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার পর দীপা হন্তদন্ত হয়ে বিমানকে এসে বলে, কি গো, শোনো না, আমরা যাওয়ার পর যদি মালাটা বেরোয়? ধর বাবা, তুমিও না কটা গাঁজাগুড়ি গল্প বিশ্বাস করে বসে। ধুর বাবা, তুমি কি
কিছু তো একটা করো। আচ্ছা ঠিক আছে, চলো আজ লোক লাগিয়ে ওই ছাদের ঘরটা ভাঙিয়ে দিচ্ছি। পরদিন বাড়ি ফেরার সময় সকলে গাড়িতে নিস্তব্ধ হয়ে বসে রইল। কাকাবাবু দেখলেন তো, দীপা আমায় ঘরটা ভাঙানো তো করালোই, লাভের লাভ তাতে কিছুই হলো না, শুধু 4 টাকা খরচা হলো। আরে মার্বেলগুলো তো পাওয়া গেল, ওগুলো ইটালিয়ান মার্বেল, ওগুলোরও দাম আছে। কাকাবাবু আবার ক্লান্তিতে গাড়িতে ঘুমিয়েই পড়লেন। তারপর গাড়ি গিয়ে থামলো একেবারে বাড়ির সামনে। কাকাবাবু উঠে পড়ুন, বাড়ি এসে গেছে। যাওয়ার সময় অসিত আমাদের সঙ্গেই ছিল, অথচ আসার সময় অসিত আমাদের সাথে নেই। সবটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। যাই হোক, তোমরা বাড়ির পথে রওনা দাও। সন্তুও বাড়ি ছিল না, পরীক্ষার পর বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিল। তারপর বাড়ি এসে শোনে কাকাবাবুও ফিরেছেন। কাকাবাবু কি হয়েছে তোমার, এরম চোট লাগা? না না, ও তেমন কিছুই না, একটু পড়ে গেছিলাম আর কি। মাথায় একটু চোট লেগেছে, 3টে সেলাই, আর ওই পায়ের বুড়ো আঙুলের নখটা একটু উপড়ে গেছে আর কি। সে কি কথা? না না, তুমি একটু বিশ্রাম নাও। আহা সন্তু, এসব হয়ে কি তোর কাকা বাবুকে কখনো দমানো গেছে? তুই নিশ্চিন্তে থাক, এখন যা, পরে তোকে সব বলবো। পরদিন ঘড়িতে তখন 9টা বাজে। অসিতের বাড়িতে বেল বাজলো। গিয়ে দরজা খুলতেই অসিত চমকে ওঠে। সাক্ষাৎ কাকাবাবু দাঁড়িয়ে। আরে আসুন আসুন। নমস্কার, কোনো খবর না দিয়েই এসে পড়লাম আর কি। তাতে কি হয়েছে? অসিতের ঘরটা জিনিসপত্রে ঠাসা। কোনো ক্রমে মাঝখানে একটা সোফাকে সেট করে রাখা আছে। চারিদিকে মূর্তি, বই, ছবি, অ্যালবাম, সবের যেন ছড়াছড়ি। তা চা নেবেন না কফি? আমার কাছে লোকটা এই পাশেই গেছে, আসছে। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আপনারা কালই ফিরেছেন খবর পেলাম। আপনি নাকি ওই জিনিসগুলো দেখতে চান যা এনেছি আর কি আমি, ওই ভাঙা ক্যামেরা, ঘড়ি, এসবই আর কি। কাকাবাবু বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে ভুরুটাকে কুঁচকে রাগান্বিত স্বরে বলতে লাগলেন, তবে এবার আর আপনি করে না, তুমি করি। তুমি শোনোনি কেউ আমার গায়ে হাত তুললে আমি তাকে ক্ষমা করি না? কি বলছেন আপনি এসব? আমার একটা প্রতিজ্ঞা আছে, যদি আমার দিকে কেউ রিভলভার তোলে, আমায় আঘাত করে, আমি তাকে শাস্তি দিতে কিন্তু পিছপা হই না। আমি এসব কিছুই করিনি। তুমি ফাঁদ পেতেছো। তুমি জানতে ওখানে গর্ত খোঁড়া ছিল মেঝেতে, সেই গর্তের মুখে পাথরটা আলগা করে লাগিয়ে রেখেছিলে, যাতে আমার ক্রাচটা ওখানে পড়তেই পাথরটা উল্টে পড়ে যায়। আর তুমি ওখানে প্রিজমের টুকরো রেখেছিলে, যেটা আমি তাড়াহুড়ো করে দেখতে গিয়ে এসব ঘটে। এসব করে আমার লাভ কি? কারণ তুমি 3 তলার ঘরটা আগে সার্চ করতে চেয়েছিলে, আর আগের দিনও ওটা কোনো চোর ছিল না, তুমি ছিলে। সবার চোখে ধুলো দিয়ে তালা ভেঙে ওই ঘরটায় আগে ঢুকতে চেয়েছিলে, আর ঠিক পরদিনই তুমি সেটা সার্থক করেছিলে। ওই ইংরেজি মাস্টার আসার পর তুমি একা ওই ঘরে সবার আগে ঢুকে গিয়ে সব দেখে নিয়েছিলে, আর যা কিছু দামি জিনিস থাকতে পারে তুমি সব আগেই সরিয়ে নিয়েছো যখন আমি পড়ে গেছিলাম। আমি যদি বলি এসবই আপনার উর্বর মস্তিষ্কের শুধুমাত্র কল্পনা, আপনি কি প্রমাণ করতে পারবেন? কথা ঘোরানোর চেষ্টা করো না অসিত, আর যাই হোক আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। অসিত এবার হেসে ওঠে, তাচ্ছিল্যের সঙ্গে বলে, আপনি নিজেকে দেখছি খুবই বুদ্ধিমান ভাবেন, তাহলে আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আপনি যা বললেন সব সত্যি, বাট হোয়াটস দ্য প্রুফ? আপনি প্রমাণ করবেন কিভাবে আমি কি নিয়েছি ওই ছাদের ঘর থেকে? আপনি তো দূর, বিমানও জানেন আমি কি নিয়েছি, অতএব পুলিশেও বলে লাভ হবে না। অ্যাকচুয়ালি এটা ওদেরই ফল্ট, বুঝলেন? মেবি ব্লাইন্ড। অত মহামূল্যবান জিনিস ওদের চোখের সামনে ছিল, ওরা তা খুঁজেই পায়নি আর চিনতেও পারেনি। অতএব এই আবিষ্কারের কৃতিত্ব শুধু আমার। আই ডিজার্ভ দিস। আপনি এবার 1000 চেষ্টা করলেও ওটা কি জিনিস আপনি ধরতে পারবেন না, আর আপনি সেটা দেখার ইচ্ছে রেখেই দিন, সে সুযোগ আপনাকে আমি দেবও না। এরমি সময় বাড়ির চাকরও আসে। কাকা বাবু চা বলি 2 কাপ? কাকাবাবু রাগে গুমড়ে গেছিলেন তখন একেবারে। আমি কিচ্ছু খাবো না, আর ওই জিনিসটা কি তা আমি খুঁজে বার করবই, আর তোমাকেও আমি পুলিশে দেব। আর এমনিও ওই জিনিসটা তুমি এই দেশে রাখতে পারবে না। আই ডোন্ট কেয়ার, আমার 15th টিকিট কাটা আছে, আমি তো যাবই, পারলে আটকে দেখান। কাকাবাবু ভেবেছিলেন অনেক চাপ দিয়ে কথাটা আদায় করে নিতে পারবেন অসিতের মুখ থেকে, কিন্তু তার বদলে অসিত তাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল। অসিত কি চুরি করেছে? নবাব সিরাজউদ্দৌলা সেই চুনির মালা? কিন্তু চুনির মালা সেই ঘরে পড়ে আছে, এতদিন কেউ তা লক্ষ্য করেনি, তা তো হতে পারে না। না, এভাবে হাতে হাত রেখে বসে থাকলে হবে না।
আমাকে কিছু একটা করতেই হবে। কাকাবাবু ট্যাক্সিটা থামিয়ে সিধা চলে গেলেন পুলিশ কমিশনারের কাছে লালবাজারে। সব শোনার পর কমিশনার সাহেব বললেন, রাজা, আমি যে মাথা মুন্ডু কিছু বুঝতেই পারছি না। কি জিনিস চুরি করেছে তা বুঝতে না পারলে একটা লোককে চোর বলে কি করে? সে নিজে মুখে আমার কাছে স্বীকার করেছে। হয়তো সেটা মিথ্যে কথা, তোমার সাথে প্র্যাকটিক্যাল যোগ করতে চাইছে। আর তাছাড়াও বাড়ির মালিক বলেছে ওই ঘরে দামি জিনিস কিছুই ছিল না। আমার দৃঢ় বিশ্বাস ও কিছু একটা হলেও পেয়েছে। ওই ঘরে ঢুকে ওর অভিজ্ঞ চোখে সেটা ধরা পড়েছে, তাই জন্যই সে আমাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল। খুব ছোট জিনিস, মনে করো স্ট্যাম্প, তাও খুব দামি হতে পারে, কিংবা কোনো ছোট একটা মূর্তি। কিন্তু ডেফিনিট কোনো অভিযোগ না থাকলে তো এসব কিছুর খোঁজ নেওয়া যায় না। আমি বরং একটা কাজ করতে পারি। আমি খোঁজ খবর নিচ্ছি অসিত লোকটা কেমন, আগে কোনো বেআইনি কাজ করেছে কিনা। আজ রাতের মধ্যেই তুমি সব জেনে যাবে। আচ্ছা, গোয়াতে এখন পুলিশের বড় কর্তা ডি সিলভা, তাই না? তার ফোন নাম্বারটা আমাকে দিও তো, সাথে অ্যাড্রেসটাও দিও। কাকাবাবু বাড়ি এসে দেখেন দীপা এসেছে এবং তার বৌদির সঙ্গে গল্প করছে। দীপাকে দেখে কাকাবাবু বলে উঠলেন, বাহ, দীপা এসেছে দেখছি। আপনি এখন কেমন আছেন? আপনার শরীরটা কেমন আছে? এখন ভালোই আছি বটে, তবে তুমি একটু এদিকে এসো তো, তোমার সাথে আমার একটু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন না। কফির কাপটা হাতে নিয়ে কাকাবাবু দীপার দিকে এলেন। দীপা, তোমায় যা প্রশ্ন করবো এবারে একটু ভেবে চিন্তে উত্তর দিও তো। কি প্রশ্ন? মনে আছে যেদিন আমরা ছাদের ঘরে গেছিলাম, তুমি তো অসিতের সাথেই ছিলে। তা অসিত সেখানে কি করছিল একটু ভেবে বলো তো। অসিত বাবু সবকিছু উল্টে পাল্টে দেখছিলেন, খুব ব্যস্ত হয়ে। ঝিনুকের পুঁতির মালা, বই, ম্যাপ, টেবিলের ড্রয়ারে সবটাই যেন অন্যের আগে তাকেই দেখে ফেলতে হবে। আচ্ছা, অসিত কি কিছু নিজের কাছে রেখেছিল? কই না, সেরকম তো কিছু দেখিনি। তিনি সবকিছু উল্টে পাল্টে দেখছিলেন আর সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন, আর বললেন সবকিছু ফালতু মাল, তাই এক একটা মালা নিচ্ছিলেন আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। আর খাটের উপরে যে বালিশ বিছানাগুলো রাখা ছিল সেগুলো কি আগে থেকেই ছেঁড়া ছিল নাকি পরে ছেঁড়া হয়েছে? না না, আগে থেকেই ছেঁড়া। আচ্ছা দীপা, ঘরের মেঝেটা কেমন ছিল? গর্ত ছিল কি? গর্ত তো ছিল, কোথাও কোথাও পাথরও ছিল তোলা। আমি যেখানে পড়ে গেছিলাম সেখানে কি আগে থেকেই কোনো গর্ত ছিল নাকি সেখানে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল? কারণ আমার যতদূর মনে পড়ছে অসিত তোমার ওই ঘরে ঢোকার 5 মিনিট আগে এই ঘরটায় ঢুকেছিল। তা তো আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার আগেই ওই ঘরে অসিত বাবু ছিলেন। কিন্তু উনি কেনই বা ওরকম পাথর সরাতে যাবেন? কেন আবার? আমাকে রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য? মানে মনে করার চেষ্টা করো দীপা। হ্যাঁ, আমি তো জানলার কাছে যাচ্ছিলাম বটে, কিন্তু অসিত বাবু আমাকে যেতে দিলেন না। আমার হাতটা ধরে বললেন, এই আয়নার বাক্সটা একটু দেখুন তো। হ্যাঁ, কারণ অসিত জানতো যে সেখানে একটা গর্ত আছে, আর সে জেনে শুনেই সেই গর্তের ওপরে একটা পাথর আলগা করে রেখেছিল যাতে আমি সেখানে পড়ে যাই। এসব আপনি কি বলছেন? অসিত বাবু আপনাকে জেনে শুনে আচার খাইয়েছেন? কেন আবার? যাতে আমি অজ্ঞান হয়ে যাই আর তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, আর সেই ফাঁকে সে ঘর থেকে দামি জিনিসগুলো সরিয়ে ফেলতে পারে, আর সেটাই ও করে ফেলেছে। কি সরিয়ে ফেলেছে ও? হ্যাঁ, সেটাও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে, এখন সঠিক বলা যাচ্ছে না। দীপা চলে যাওয়ার পর কাকাবাবু নিজের ঘরের আলোটা বন্ধ করে আরাম কেদারায় বসলেন। ওদিকে সন্তুও হেসে হাজির। কাকাবাবু, তুমি এরকম অন্ধকার ঘরে বসে আছো, কিছু হয়েছে তোমার? সন্তু, তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কাল সারাটা দিন তোকে একটা লোকের ওপর নজর রাখতে হবে। তা তোর কি কোনো ড্রাইভিং লাইসেন্স আছে? না, সেটা তো নেই। কাল তোকে কিছু টাকা দেবো আর একটা লোককেও চিনিয়ে দেবো, সাথে তার বাড়িটাও চিনিয়ে দেবো। তোর কাজ সারা দিন তাকে ফলো করা। সেই লোকটা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, সব খবর তুই আমাকে দিবি। আর তোর ওই নতুন ক্যামেরাটা সেটাও সাথে নিবি। সব খবর আমার চাই। আচ্ছা, সে নয়, তোমাকে সব খবর এনে দেবো, কিন্তু কেন বলো তো, কি হয়েছে বীরভূমে এমন? কাকাবাবু এক এক করে সমস্ত ঘটনা সন্তুকে বলতে থাকলেন। সন্তু তো শুনেই চক্ষু চড়ক গাছ। তুমি কি বলছো কাকাবাবু? ওর এত বড় আস্পর্ধা? ও তোমাকে ফেলে দিয়েছে? তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে সব খবর এনে আমি দেবো। পরের দিন সকাল 8টায় এলগিন রোডে দাঁড়িয়ে আছে সন্তু, অসিত ধরের বাড়ির উল্টো দিকের ফুটপাতে। প্রায় 45 মিনিট কেটে গেল, তাও অসিত ধরের কোনো পাত্তা নেই। সন্তু একটা ছাই রঙের প্যান্ট আর একটা সাদা শার্ট পরে রয়েছে। তাকে যাতে কেউ বুঝতে না পারে সে এখানে দাঁড়িয়ে আছে। সাথে একটা সাদা
সাধারণ ব্যাগ, দুটো কলপেট বই আর একটা ক্যামেরা। অসিত বাড়ি থেকে বেরোলো, হাত তুলে একটা চলন্ত ট্যাক্সি থামালো, কিন্তু সে থামলো না। তারপর নেতাজির বাড়ির সামনে দুটো ট্যাক্সি দাঁড়িয়ে আছে দেখে সেখানে গেল, একটা ট্যাক্সিকে ভাড়াও করলো এবং বেরিয়ে পড়লো। সন্তু আর একটা ট্যাক্সিতে গিয়ে উঠে বলল, চলুন। কোথায় যাব? জলদি জলদি, ওই সামনের ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন, সেটাকে ফলো করতে হবে। তার মানে? আরে মশাই, ওই সামনের ট্যাক্সিটাকে ফলো করুন, না হলে দূরে চলে যাবে। চাপ বাবা, কেন ফলো করব? আরে ধুর মশাই, কি যে মুশকিলে পড়লাম। আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে গাড়িটা চলে যাবে যে। ইয়ার কি হচ্ছে? আরে আমি আপনার সাথে ইয়ার কি করবো কেন? আপনি তাড়াতাড়ি চালান, আপনার যত ভাড়া লাগবে আমি দেবো, আমার কাছে টাকা আছে। আপনি চালান চালান, তাড়াতাড়ি চালান। কই দেখি টাকা। এই তো দেখুন। এবার দয়া করে গাড়িটা চালান, সামনের গাড়িটা ধরতে হবে। কেন ধরতে হবে? আরে ধুর বাবা, ওটা একটা ডেঞ্জারাস ক্রিমিনাল। ওই লোকটা যদি ক্রিমিনাল হয় তাহলে তুমি কে? ধুর মশাই, আপনাকে বলে আমার লাভ কি? আমার বিশেষ দরকার, আপনি তাড়াতাড়ি চালান, ক্রিমিনালটাকে ধরতে হবে। চোর পুলিশ খেলা হচ্ছে, মস্করা হচ্ছে আমার সাথে। এক্ষুনি নেমে যাও আমার গাড়ি থেকে, এক্ষুনি। এদের সাথে তর্ক করে লাভ নেই। সন্তু গাড়ি থেকে নেমে পড়লো। ওদিকে অসিতের গাড়িটাও ভিড়ে মিলিয়ে গেছে। আচ্ছা, ইংরাজি বইতে যে সে পড়েছে বিদেশি সিনেমায় রাস্তায় নাকি ছট করে একটা ট্যাক্সি ধরে আগেকার গাড়িটাকে ফলো করা যায় বিনা বাক্য ব্যয়, কিন্তু এখানে ড্রাইভার গুলো তো নয়, একেবারে জ্যাঠামশাই। অবশেষে একটা সাইনবোর্ড দেখে একটা গাড়ি ভাড়া করে সে, কিন্তু সে বুঝেই উঠতে পারছে না যাবো কোথায়। একটা কাজ করুন, শিয়ালদা থেকে শুরু করুন, সোজা ডালহৌসি পর্যন্ত। এরকম রাস্তায় বারবার চক্কর মারতে মারতে হঠাৎ সন্তু দেখতে পায় অসিতের গাড়িটাকে। অসিত কখনো জুতোর দোকানে, কখনো ব্যাংকে, কখনো আবার সোনার দোকানে এইভাবে চড়ে বেড়াচ্ছিল। সব জায়গার খবর সন্তু চেষ্টা করছিল কাকাবাবুর কাছে পৌঁছানোর। জুতোর দোকানে তো আবার সে সাহস করে ঢুকেও পড়েছিল, আর দেখেছিল যে অসিত একটা হাওয়াই চটি কিনছে। কোনো চোরকে হাওয়াই চটি কিনতে সে কখনো দেখেনি, কিন্তু তাও সে কটা ছবি তুলে রাখলো। অবশ্য ঢুকলো একটা হোটেলে, সেখানে আলাপ হলো দুটো মেয়ের সাথে অসিতের। একজন 18 বছরের আর একজন বয়স্ক 30 বছরের ওপর হবে। সন্তু লক্ষ্য করলো কম বয়স্ক মেয়েটির গলায় অসিত একটা লাল রঙের পুতির মালা পরিয়ে দেয়। এটা দেখে সন্তুর মুখে একটা জয়ের হাসি ফুটে উঠলো। তাহলে সেই চুনির মালাটা অসিতে নিয়েছে। এরপর সে লবিতে গিয়ে একটা ফোন কল সারে, কিন্তু কাকাবাবুকে ফোনে পায় না। তারপর এসে দেখে সেই কম বয়স্ক মেয়েটা হোটেলের রুমে চলে গেছে, আর অসিত আর সেই মহিলাটি গাড়িতে উঠছে। অগত্যা সন্তুও তাদের আবার ফলো করতে লাগলো। তারপর দেখলো ব্রিজের কাছে এসে অসিত সেই গাড়িটাকে ছেড়ে দিল, তারপর নৌকা করে বেরিয়ে গেল। এটা দেখার পর সন্তু এইটুকু তো বুঝতেই পারলো যে এবার ও তাকে আর ফলো করতে পারবে না। কিন্তু মজার বিষয় হলো যে সাদা গাড়িটা ক্রমাগত সকাল থেকে তাদের ফলো করে যাচ্ছিল অসিতকে, সে এখানেও এসে পৌঁছলো। তারপর একবার সন্তুর দিকে তাকালো, দিয়ে একটা হাসি হেসে এখান থেকে চলে গেল। কাকাবাবু জানো, ওই চুনির মালাটা না অসিত ধরেই নিয়েছিল। না রে সন্তু, ওটা চুনির মালা ছিল না, পুতির মালাই ছিল। আর সব খবর আমি অনেক আগেই পেয়ে গেছি। কি করে? কেন, সাদা গাড়িতে ওই লোকগুলোকে দেখিসনি? ওরা আসলে পুলিশের লোক ছিল, আর ওরাই আমাকে আগে ভাগে সব জানিয়ে দিয়েছে। তুমি যখন কাজটা দিয়েছিলে ওদের, তখন বেকার বেকার আমাকে পাঠাতে গেলে কেন? আহা সন্তু, রাগ করিস না। আসলে আমি জানতাম না যে পুলিশ যাবে, তাই জন্যই তোকে পাঠিয়েছিলাম। অবশ্য তারাও তেমন ভালো খবর দিতে পারেনি। হঠাৎই বেলের শব্দ হয় একটা। এখন আবার কে এলো? সন্তু, গিয়ে দেখ তো কে এসেছে। যাচ্ছি। দরজা খুলে সন্তু তো অবাক, অসিত এসেছে সাক্ষাৎ। এটা ভাবা যায়? তুমি সন্তু না? বেশ ব্রাইট বয় তুমি। সন্তু ভেবেছিল অসিত বোধহয় তাকে খেয়ালই করেনি, কিন্তু অসিত সারাদিনই তাকে খেয়াল করেছে, এটা সে ভাবতেই পারেনি। কাকাবাবু নমস্কার, পায়ের ব্যথাটা কমেছে? আসুন আসুন, ভিতরে আসুন। অসিত এসে ভেতরে সোফায় বসলো। তার হাতে সেই কালো ব্যাগটা, যে ব্যাগটাকে নিয়ে সে আজ সারাদিন ঘুরেছে, আবার বীরভূমেও গেছিল। বিমানদের বাড়ি থেকে কি চুরি করেছি তা আপনি জানতে পেরেছেন? না, আমি হার স্বীকার করছি। হয়তো আপনাকে মিথ্যেই সন্দেহ করেছিলাম। অসিত হা করে হেসে ওঠে আর বলে, আপনি হার স্বীকার করছেন? বলুন। নিজের ভুল স্বীকার করতে আমার কোনো লজ্জা বোধ নেই। তাহলে আপনি ওখান থেকে কিছু নেননি, তাই না? অবশ্যই নিয়েছি। এবার কি কি নিয়েছি দেখুন। পাগলা দাদুর ঘরে যে 4টে খাটের পায়া ছিল সেগুলো বেশ দামি, নানা রকম কারুকার্য করা। এটা 200-250 বছরের পুরনো, মাঝখান থেকে খোলা যায় আর ভিতরে দামি জিনিস রাখা যায়। এর পায়ের মধ্যে নবাবের দেওয়া চুলের মালা ছিল না বটে, কিন্তু এর মধ্যে নানা রকম জমির দলিল আছে। আর এই নিন কতগুলো ক্রুশ সোনার, যেগুলো পাদ্রীরা গলায় ঝোলায়। আর এই ঝিনুকগুলো থেকে মুক্ত পাওয়া গেছে। এগুলোর দাম বেশি হবে না, হয়তো 500, সব মিলে কয়েক হাজার হবে। কাকাবাবু, আমি চোর নই।
এগুলি আপনি বিমানকে দিয়ে দেবেন। আমার সাথে ওর আর দেখা হবে না হয়তো। আমি তবে আসি। আমি বেকার তোমাকে সন্দেহ করেছিলাম, তুমি তো সবই ফেরত দিয়ে দিলে দেখছি। যাই হোক, আমি কিন্তু আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, আর আপনার পায়ের অর্ধেক নখটা উড়িয়ে ফেলার জন্য ক্ষমা করে দেবেন। অসিত হাসি মুখে সিঁড়ি দিয়ে নামতে থাকলো তত্তর করে। ঠিক যখন 5খানা মতো সিঁড়ি বাকি, সন্তুকে তাড়াহুড়ো করার ভান করে অসিতের পায়ে পা দিয়ে ল্যাং মেরে তাকে ফেলে দিল। ইস, কি হলো আপনার লাগলো? আমি না আসলে দেখতে পাইনি। তোমার কাকাবাবুকে ফেলে দিয়েছিলাম বলে তুমিও আমায় ফেলে দিলে। যাই হোক, অসিতের ব্যাগ থেকে একটা বই বেরিয়ে গেছিল, বাইবেল। অসিত তাকে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সন্তু এসে কাকাবাবুকে বলল, কাকাবাবু, অসিত কি খ্রিস্টান? সারাদিন বাইবেল পড়ে কেন? আজকে তো সকাল থেকে আমি ওকে বাইবেল নিয়েই ঘুরতে দেখেছি। কি বললি? কাকাবাবু বিস্ফোরিত চোখে একবার সন্তুর দিকে তাকালেন, তারপর নিজের গালে একটা পটাশ করে চড় মেরে বললেন, হোয়াট আ ফুল আই অ্যাম। এই বলে তিনি সন্তুকে নিয়ে রাস্তায় এসে ট্যাক্সি ট্যাক্সি করে চিল্লাতে থাকলেন। হঠাৎ কোথা থেকে এসে একটা গাড়ি থামল। বিমান বলল, কাকাবাবু কোথায় যাচ্ছেন? তুমি একটা আস্ত ইডিয়েট। শিগগির চলো অসিতের ঘরে, এলগিন রোডের কাছে। পাগলা দাদুর ঘরে এতবার ঢুকেছো তুমি, তোমার চোখের সামনে জিনিসটা পড়েছিল, তাও তুমি টের পাওনি? ওই জিনিসটার দাম কয়েক কোটি টাকা হতে পারে, সে কি ধারণা আছে তোমার? দীপা তো প্রায় কেঁদেই ফেললো। কি বলছেন কাকাবাবু? কয়েক কোটি টাকা? ওই চুনির মালা? চুনির মালা না ছাই, ওই মালা পাওয়া গেলেও ওটার দাম কয়েক হাজার টাকা হতো মাত্র, আর এইটার দাম তো 10 কোটি টাকা হবেই। কি জিনিস? আগে তুমি স্পিডটা বাড়িয়ে তাড়াতাড়ি চালাও। একখানা বাইবেল আছে। এটা গুটেনবার্গ বাইবেল। এটা পৃথিবীর সর্বপ্রথম ছাপা বই। এটা ভীষণ দামি। পাগলা দাদু যেই পাদ্রিটার সাথে থাকতেন তিনি হয়তো এই বাইবেল চুরি করেছিলেন। আসলে এটা আমার আগেই বোঝা উচিত ছিল যে গোয়াতে একটা গুটেনবার্গের বাইবেল ছিল, যেটা অজ্ঞাত কারণেই নিখোঁজ হয়ে যায়, আর ওটাই পাগলা দাদুর কাছে এসেছিল পাদ্রির মারা যাওয়ার পর। ওটাই হলো সেই অমূল্য সম্পদ। অসিতের বাড়ির সামনে এসে সবাই হুড়মুড়িয়ে গাড়ি থেকে নামলো। সন্তু তো উল্টেও গেল। সবাই ওপরে গিয়ে অসিতের খোঁজ করতে থাকে। তারপর জানতে পারে অসিত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারপর সবাই আবার এয়ারপোর্টের জন্য বেরোলো। কাকাবাবু যখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে গেল, সেখানে রক্ষীরা তাকে আটকালো। কাকাবাবু ওদিকে অসিতকে দেখতে পেল চেকার লাইনে। অসিত কাকাবাবুর উদ্দেশ্যে টাটা করলো। তখন কাকাবাবুর মেজাজ তো বেজায় গরম। একটা পুলিশকে জিজ্ঞাসা করলো, এয়ারপোর্টের যে এসিপি, তার নাম নজরুল ইসলাম তাই না? কোথায় সে? এক্ষুনি দেখা করান তার সাথে, নয়তো আমি ভাঙচুর শুরু করব। কাকাবাবু টেলিফোন বুথ থেকে পুলিশ কমিশনারকে একবার ফোন লাগালেন। হ্যালো। হ্যাঁ বলো রাজা। হ্যাঁ বলছিলাম, এখন কোথায় আছো তুমি? আরে রাজা, কি ব্যাপার সেটা তো বলো। আমি তো নেমন্তন্ন খেতে এসেছি। তুমি তখন আমার কথা বিশ্বাস করনি তো? দেখলে অসিত 10 কোটি টাকার জাতীয় সম্পদ নিয়ে পালাচ্ছে। 10 কোটি? কি বলছো কি তুমি? তুমি আমার প্লেনে ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দাও, ওকে এক্ষুনি গ্রেফতার করতে হবে। হ্যাঁ করছি। 5 মিনিটের মধ্যেই কাকাবাবু তার সাঙ্গপাঙ্গ এবং কিছু পুলিশ নিয়ে প্লেনে উঠে পড়ে। অসিত, বইটা এক্ষুনি ফেরত দাও, ওটা জাতীয় সম্পদ। শেষ পর্যন্ত বুঝলেন তবে এটা আমি ফেরত দেব না। এটা খুঁজে আমি পেয়েছি, এর কৃতিত্ব শুধুই আমার। এই বলে অসিত তার হাতের ব্যাগটা ছুঁড়ে মারলো কাকাবাবুর দিকে। কাকাবাবু এরম কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি সময় মতো সেটাকে লুফেও নিলেন। আমি এই বই দেব না, আমি এই বই পুড়িয়ে ফেলবো। না, এ কাজ তুমি করতে পারো না, কারণ এই বইটার মর্ম তুমি ভালো মতোই বোঝো। এই বইটা খোঁজার ক্ষেত্রে কৃতিত্ব সম্পূর্ণ তোমার, কিন্তু এই বইটা একটা জাতীয় সম্পদ। এখনো সময় আছে, ভালো বলছি। অসিত, বইটা দাও, এক্ষুনি দাও। অসিত এবার কান্নায় ভেঙে পড়লো। বইটা ছুঁড়ে ফেলে দিল সামনের দিকে। কাকাবাবু বইটা তুলে নিয়ে কপালে ছোঁয়ালো, পুলিশের হাতে দিয়ে বললেন, একজন সরকারি প্রতিনিধি হিসেবে বইটা আমি আপনাকে দিলাম। এই বইটা সারা দেশের সম্পদ। এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালে জমা থাকবে, এটি সবাই দেখতে পাবে। পর তিনি অসিতের কাছে গেলেন এবং অসিতকে জড়িয়ে ধরে বললেন, কেঁদো না অসিত, এই বইটার আবিষ্কারক শুধুই তুমি, আর একজন আবিষ্কারক হিসেবে কৃতিত্ব তুমি পাবেই। আপনারা শুনছিলেন কাহিনী। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা খুব শীঘ্রই ফিরবো একটি নতুন কাহিনী নিয়ে।